আমার নাম অঙ্কিতা। আমরা একটা গ্রামে থাকতাম, আর আমাদের জীবন খুবই সাধারণ ছিল। আমার বয়স এখন ১৬ বছর। ৩ মাস আগেই আমার বাবা আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। বাবার মৃত্যুর পর আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই আমার মা বাধ্য হয়ে গ্রামের প্রধানের বাড়িতে কাজ করতে শুরু করেন। কিন্তু সেখানে কাজ শুরু করার পরেই আমার মা কিছু অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে শুরু করেন, যাতে আমার মনে হচ্ছে যে আমার মা আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। একদিন রেগে আমি মায়ের কাছে গিয়ে অনেক কিছু ডিমান্ড করি। আমি জানতাম আমার কোনো ইচ্ছাই পূরণ করার ক্ষমতা আমার মায়ের নেই, কেননা আমরা খুব গরিব, আর গরিবের স্বপ্ন এত সহজে পূরণ হয় না। কিন্তু পরের দিন সকালে যেটা হলো সেটা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি দেখলাম আমার ঘরে সেই সমস্ত জিনিস রাখা আছে যেগুলো আমি মায়ের কাছে ডিমান্ড করেছিলাম। কিন্তু আমার মা এই সমস্ত জিনিস কোথায় পেল? সে তো লোকের বাড়িতে কাজ করে। প্রধানের বাড়িতে কাজ করার পর থেকেই আমার মায়ের হাবভাব বদলাতে শুরু করে। একদিন আমি সব কিছু জানার জন্য তার পিছন নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে দেখতে পেয়ে যায়। এরপরে আমার মা এমন একটা কথা বলল, যেটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। কেননা আমার মা আমাকে বলছিল যে আমার বাবা কবিরাজ ছিল। তার জীবিত অবস্থায় আমাদের জীবন খুব সুন্দরভাবেই চলছিল, কেননা দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে লোকজন আমার বাবার কাছে আসতো। সেই সময় আমাদের কাছে কোনো জিনিসেরই কোনো অভাব ছিল না। তারপরে একদিন হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। সে এতটা অসুস্থ হয়ে পড়ে যে তার চিকিৎসা করাতে করাতে আমাদের জমা করা সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। এমনকি আমাদের আত্মীয় স্বজনও যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করেছিল। তারপরেও বাবাকে বাঁচানো গেল না। মা আমাকে বাইরে কোনো কাজ করতে দিল না, আর আমার ভাই এখন খুব ছোট। আমরা না খেয়ে মরতে বসেছিলাম দেখে মা খুব টেনশনে পড়ে যায়। বাড়ির অবস্থা কিছুটা ঠিক করার জন্য আমার মা লোকেদের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। ২-৩ বাড়িতে কাজ করে করে মা খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরত। আগে আমরা কখনো ভাবতেও পারিনি যে তাকে লোকের বাড়িতে কাজ করতে হবে। খিদের জ্বালা মানুষকে দিয়ে সেই সবও করায় যা আমরা স্বাভাবিক অবস্থায় করতে চাই না। গ্রামের প্রধান আমাদের উপর খুব দয়া দেখাতেন। তিনি কখনো সখনো আমাদের বাড়িতে চাল ডাল পাঠিয়ে দিতেন। কিন্তু শুধু তার ভরসাতেই এই দুনিয়াতে বেঁচে থাকা মুশকিল। তিনি আমাদের কিছুটা অবধি সাহায্য করতে পারেন, তারপরে তো আমাদেরকেই সব কিছু করতে হবে। আমার বাবা এলাকার নামকরা কবিরাজ ছিল। বাবা যখন জীবিত ছিল তখন আমার মা তাকে ঔষধ বানাতে সাহায্য করত। বাবার সাথে ঔষধ বানাতে বানাতে মাও অনেক কিছু শিখে গেছিল। কিন্তু বাবার মৃত্যুর পরে মা একদমই ভেঙে পড়ে। পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। একটা অদ্ভুত ব্যাপার এটাই যে আমার বাবা অসুস্থ হলে পরে কিছু লোক আমার বাবার উপরে বদনাম দিচ্ছিল যে সে ভুলভাল ওষুধ বানিয়ে লোকেদের চিকিৎসা করে। কেননা কিছু লোক আমাদের দোকান বন্ধ করতে চাইতো, যেটা একেবারে গ্রামের বাজারের উপরে ছিল। অনেকেই ওই দোকানটা কিনতে চাইতো, কিন্তু বাবা সুস্থ থাকা অবস্থায় ওই দোকানটা কোনো মতেই বিক্রি করেনি। কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে পড়ে তখন বাধ্য হয়ে তাকে সেই দোকানটা বিক্রি করতে হয়। আর দোকান বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছিল সেটাও বাবার চিকিৎসায় খরচ হয়ে যায়। এত কিছু করার পরেও আমার বাবাকে বাঁচাতে পারেনি। হয়তো ভগবান এভাবেই তার মৃত্যু লিখেছিলেন। আমার মা যে সমস্ত লোকেদের বাড়িতে কাজ করত তারা তাকে খুব বেশি টাকা পয়সা দিত না। আমি আমার মাকে বলতাম, তুমি কেন প্রধানের বাড়িতে কাজ করতে যাও না? সেখানে কাজ করলে তো তুমি বেশি টাকা পাবে। আমার মা বলতো যে প্রধানের বাড়িতে তো আগে থেকেই অনেক চাকর বাকর আছে, আমার মনে হয় না আমি সেখানে কোনো কাজ পাবো। আমি তাকে বললাম, তুমি সেখানে গিয়ে একবার কথা তো বলো, হতেও তো পারে তিনি তোমাকে কোনো কাজ দিলেন। প্রধানের 2 ছেলে আর তাদের 2 বইয়ের জন্য আলাদা আলাদা চাকরানি আছে, হয়তো তুমি সেখানে অন্য কোনো কাজ পেয়ে গেলে। মা বলল, হ্যাঁ, একবার গিয়ে দেখতে হবে। আমার মা পরের দিনই প্রধানের বাড়িতে কাজ চাইতে গেল। আমার মায়ের বয়স 38 বছর, কিন্তু তিনি এখনও দেখতে খুব সুন্দরী, আর তার গায়ের রঙও ফর্সা ছিল। এখনও যদি কেউ আমার মাকে দেখত তাহলে বলতো, তুমি তো এখনও যুবতী, তুমি আরামসে একটা বিয়ে করে নিতে পারো। কিন্তু আমার মা আমাদের 2 ভাই বোনের জন্য দ্বিতীয় বিয়ে করেনি। ভগবানকে ধন্যবাদ দিলাম যখন আমি জানতে পারলাম যে আমার মা প্রধানের বাড়িতে সবার ঘর ঝাড়ু দেওয়ার কাজ পেয়ে গেছে। এই কাজ মায়ের জন্য তেমন কষ্টকর হবে না, তাই আমি খুব খুশি হয়েছিলাম। কেননা তাকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে না। এখন শুধু তাকে প্রধানের বাড়িতেই কাজ করতে হবে, আর প্রধানের বাড়িতে কাজ করে মা অনেক টাকা বেতনও পাবে। যদিও আমার মা লোকের বাড়িতে কাজ করবে এটা আমার ভালো লাগতো না, কিন্তু আমি তেমন পড়াশোনা জানতাম না। যদি আমি পড়াশোনা জানতাম তাহলে হয়তো কোনো চাকরি করে সংসারের হাল ধরতে পারতাম। এদিকে আমার ভাইও খুব ছোট, ওর এখন খেলাধুলা করার বয়স। তাই আমি আমার মাকে বলেছিলাম যে আমিও লোকের বাড়িতে কাজ করব। কিন্তু আমার মা নিষেধ করে বলল যে তুই যদি লোকের বাড়িতে কাজ করতে যাস তাহলে তোর ছোট ভাইকে কে দেখে রাখবে। এই কারণে আমাকে বাড়িতেই থাকতে হতো, আর আমার মা প্রধানের বাড়িতে কাজ করতে যেতে লাগলো।
একদিন আমার মা প্রধানের বাড়ি থেকে ফিরেই সারা বাড়িতে কিছু খুঁজতে লাগলো। আমি মাকে বললাম, মা তুমি কি খুঁজছো? এখনই তো কাজ থেকে ফিরলে, একটু সময় আরাম করো, তারপরে আমি তোমার জন্য খাবার রেডি করে দেই। কিন্তু মা বলল, তুই এখন যা, আমি পরে খাবার খাবো। তারপরে সে আবার কিছু খুঁজতে লেগে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছিলাম। তারপরে মা আমার দিকে তাকিয়ে বলল, তোর বাবার একটা পুরনো ডিব্বা ছিল, যখন তোর বাবা দোকান বিক্রি করেছিল তখন সেই ডিব্বাটা এখানেই রাখা ছিল, কিন্তু এখন কোথাও সেটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম, মা তুমি সেই পুরনো ডিব্বা দিয়ে কী করবে? মা বলতে লাগলো, ব্যাস আমার দরকার আছে, তুই আমাকে সেটা খুঁজতে সাহায্য কর। মাকে আমার খুব ব্যস্ত আর টেনশনও মনে হচ্ছিল। আমিও সেই ডিব্বাটা দেখে তো ছিলাম, কিন্তু কি জানি কোথায় আছে। সেটা লোহার একটা বড় ডিব্বা, তার ভিতরে আমার বাবার ওষুধ রাখা থাকত। বাবা সেটা দোকান থেকে নিয়ে এসেছিল। কিছু সময় পরেই মা সেই ডিব্বাটা খুঁজে পেল, আর তাকে দেখে মনে হলো যে সে যেন খুব শান্তি পেয়েছে। কিন্তু মা আমাকে বলল না যে সে কেন এই ডিব্বাটা খুঁজছিল। তারপরে একদিন আমি তাকে একটা অদ্ভুত কাণ্ড করতে দেখলাম, যেটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। এটা ঠিক যে বাবার মৃত্যুর পরে সংসারের সমস্ত দায়িত্ব মায়ের কাঁধের উপরে এসে পড়েছিল, আর লোকের বাড়িতে কাজ করার ফলে মা নিজের দিকে ধ্যান দিতে পারত না। সেই কারণেই দিন দিন তার গায়ের রং কালো হতে শুরু করে। একদিন আমার মা বলল যে আমাকে প্রধানের বাড়িতে কাজে যেতে হবে, তাই স্নানটা তাড়াতাড়ি সেরে আসি। বলেই মা ঘরে ঢুকে গেল। মায়ের ঘরের দরজাটা ভাঙা ছিল, তাই আমি যখন মায়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার মা আয়নার সামনে দাঁড়িয়ে মুখের উপর একটা অদ্ভুত ধরনের প্রলেপ লাগাচ্ছে। তারপরে সেই জিনিসটা নিজের হাতে পায়ে, কোমরে আর গলায়ও লাগাচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম যে মা এটা কি করছে। আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করলাম না। কিছু সময় পরে সে বাথরুমে স্নান করতে চলে গেল। যখন বাথরুম থেকে বাইরে এলো তখন তার গায়ের রং অদ্ভুতভাবে গ্লো করছিল। এরপরে মা রেডি হয়ে কাজে চলে গেল। পরের দিন থেকে আমি এটা দেখার অপেক্ষায় থাকলাম যে আমার মা নিজের হাতে পায়ে ও মুখে এমন কিসের প্রলেপ লাগায়, আর হঠাৎ তার এটা লাগানোর প্রয়োজনই বা পড়ল কেন। আগে তো মা নিজের শরীরের কোনো যত্নই নিত না, তাহলে এখন তার এত যত্ন নেওয়ার কী দরকার পড়ল? কয়েকদিন ধরে আমি লক্ষ্য করে দেখলাম যে আমার মা প্রধানের বাড়ি যাওয়ার আগেই ওই প্রলেপটা নিজের মুখের উপরে লাগিয়ে কিছুক্ষণ পরেই স্নান করতে যেত, আর তারপর সেজেগুজে প্রধানের বাড়িতে চলে যেত। ওই জিনিসটা কি সেটা জানার জন্য আমি ঘরের মধ্যে খুঁজতে থাকলাম, কিন্তু ঘরের মধ্যে ওই জিনিসের নামগন্ধও দেখতে পেলাম না, যেটা আমার মা নিজের উপরে লাগাতো। এরপরে একদিন আমি রান্নাঘরে খাবার বানাচ্ছিলাম, তখনই হঠাৎ একটা অদ্ভুত জিনিস রান্নাঘরে দেখে আমার পায়ের তলা থেকে মাটি হারিয়ে গেল। আমার মনে হলো এটা সেই জিনিস না তো, যেটার পেস্ট বানিয়ে মা নিজের মুখের উপরে লাগায়। কেননা এই জিনিসটা আমি আগে কখনো রান্নাঘরে দেখিনি, আর এটাও হতে পারে যে আগে এটার উপর আমার নজর পড়েনি। কেননা এই তো কয়েকদিন হলো আমি রান্না করতে শিখেছি। রান্নাঘরে একমাত্র এই জিনিসটাই ছিল যেটা খুবই অদ্ভুত, তাই এই জিনিসটা নিয়ে আমার সন্দেহ হতে লাগলো। আমি রান্নাঘরে বেশি কিছু না, বরং অনেকটা পরিমাণে ফিটকারি দেখতে পেলাম। একদিকে ফিটকারির কিছু টুকরো ছিল, আরেকদিকে ফিটকারির পাউডার বানানো ছিল। হয়তো আমার মা এই ফিটকারির পাউডার দিয়ে পেস্ট বানিয়ে নিজের মুখের উপরে লাগায়। কিন্তু এই কাজটা সে সব সময় প্রধানের বাড়ি যাওয়ার আগেই কেন করে? কেননা অন্য সময় কখনো তাকে এই কাজটা করতে দেখিনি, আর মা সবসময় লুকিয়ে লুকিয়ে এই কাজটা করত। আমি তো ভাগ্যক্রমে দেখে নিয়েছিলাম, তাই জানতে পেরেছি, কিন্তু আমি এই জিনিসটা এখনও বুঝতে পারিনি। এরপরে বাড়িতে অন্য একটা অদ্ভুত ব্যাপার হতে শুরু করলো, যেটা আমার বোঝার ক্ষমতার বাইরে। একদিন মাকে ফলো করতে করতে আমি প্রধানের বাড়িতে চলে গেছিলাম। আমার চেহারা এমন ছিল যাতে মনে হয় আমি এই বাড়ির কোনো চাকরানি। কেননা আমার কাছে পরার জন্য ভালো কোনো কাপড় ছিল না। বাড়ির অবস্থা খারাপ হওয়ার কারণে খাবারও ঠিকমতো জুটত না। আমি মায়ের খোঁজ করতে করতে ভিতরে যাচ্ছিলাম, তখনই দারোয়ান আমাকে দরজায় থামিয়ে দিলেন আর বললেন, কোথায় যাচ্ছ? এখানে কাজের জন্য জায়গা ফাঁকা নেই, এখানে আগে থেকেই অনেক কাজের লোক রাখা আছে। আমি বললাম, আমি চাকর নই। তখন ওই চৌকিদার বলতে লাগলো, আচ্ছা তাহলে কোনো ভিখারি নেই? তাড়াতাড়ি ভাগো এখান থেকে, না হলে আমি এখনই গিয়ে প্রধানের কাছে তোমার নামে নালিশ করব। আমার ওই দারোয়ানের কথা খুব খারাপ লেগেছিল, যে আমার কথা না শুনেই আমাকে এত কথা বলে দিলেন। আমার অবস্থা এতটাও খারাপ ছিল না যে সে আমাকে ভিখারিনী ভেবে নিল। আমি চুপচাপ সেখান থেকে ফিরে বাড়িতে এসে কান্না করতে শুরু করে দিলাম। মা আমাকে জিজ্ঞেস করলে বললাম, আমাদের জীবনে এ কেমন দিন এসে পড়েছে যে লোকজন আমাদেরকে ভিখারিনী ভাবতে শুরু করেছে। মা বলল, তুই চিন্তা করিস না, ভগবান একদিন সব কিছু ঠিক করে দেবে। আজ আমি খুব রেগেছিলাম, তাই মাকে বললাম, তোমার সান্ত্বনায় কি আমার সম্মান ফিরে আসবে? আমার রাগ দেখে আমার মা বলল, আচ্ছা তাহলে তুই বল তোর কি চাই, আমি তোর জন্য সব কিছু এনে দেব। আমি বললাম, তুমি কোথা থেকে এনে দেবে? এখানে তো আমাদের খাওয়া পড়াই ঠিক মতো হয় না, আর তুমি আমার স্বপ্ন পূরণের কথা বলছো। আমার স্বপ্ন কোনো ছোটোখাটো স্বপ্ন না, যেটা তুমি কেন কেউই পূরণ করতে পারবে না।
আমার মা বলল, আচ্ছা তুই আমাকে বলে তো দেখ যে তোর কি চাই। মায়ের জেদ করাতে আমার আরও রাগ হয়ে গেল। তখন আমি তাকে বললাম যে আমার অনেকগুলো দামি ড্রেস চাই, ভালো ভালো গহনা চাই, আর দামি মেকআপ চাই। আমার একটা মোবাইল চাই, বাড়িতে টিভি চাই, আর খুব গরম লাগে তাই ওই যে বড় লোকদের বাড়িতে থাকে না ঘর ঠান্ডা করে দেওয়া এসি, সেটাও চাই। তুমি কি আমাকে এই সব এনে দিতে পারবে? আমি কান্না করতে করতে মায়ের কাছ থেকে উঠে আমার ঘরের বিছানায় শুয়ে কান্না করতে থাকলাম আর ভাবতে লাগলাম যে মায়ের সাথে এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। এতে মায়ের কি দোষ যে আমি তাকে এত কথা শুনিয়ে দিলাম? তিনি আমাদের জন্য কত কষ্ট করেন, কিন্তু সেই সময় আমার রাগ এসে গেছিল তাই আমি তাকে এই সব কথা বলে ফেলেছিলাম। সকালে উঠে দেখলাম মা সময়ের আগেই কাজে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সে ফিরে আসলো না। অনেকক্ষণ হয়ে গেল আমি মায়ের ফিরে আসার অপেক্ষা করছি। একবার ভেবেছিলাম প্রধানের বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে আসি। প্রধানের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তাই যাওয়ার সাহস হলো না। আমি মায়ের বিছানায় বসে মায়ের বাড়িতে ফেরার অপেক্ষা করতে করতে তন্দ্রা এসে গেছিল। যখন চোখ খুলল তখন দেখলাম মা বাড়িতে এসে রান্নাঘরে খাবার রান্না করছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে বললাম, তুমি রান্না করছো কেন? সারাদিন কাজ করে করে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি রান্না করছি। মা বলল, না, আমি রান্না নিজেই করে নেব। আজকে তোর পছন্দের খাবার বানাচ্ছি, তুই যা, নিজের ঘরে গিয়ে দেখ, আমি সেখানে তোর জন্য একটা সারপ্রাইজ রেখে এসেছি। আমাদের বাড়িতে দুটো ঘর ছিল। আগে বাবা মা এক ঘরে আর আমরা দুই ভাই বোন অন্য ঘরে ঘুমাতাম। বাবার মৃত্যুর পরে আমরা দুই ভাই বোন মায়ের সাথে ঘুমাতে শুরু করি আর ওই ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি। আমি মাকে বললাম, তুমি ওখানে আমার জন্য কি রেখেছো? মা বলল যে তুই নিজেই গিয়ে দেখ। তার মুখে একটা হালকা হাসি লেগেছিল, যার কারণে আমি কিছুই বুঝতে পারছিলাম না। যখন আমি সেই ঘরের মধ্যে ঢুকলাম তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি হারিয়ে গেল। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার চোখের সামনে যা দেখছি সেগুলো সত্যি। সেখানে সেই সমস্ত জিনিস রাখা ছিল যেগুলো আমি রাগের চোটে মায়ের কাছে চেয়েছিলাম। ঘরটা একদমই আলাদা মনে হচ্ছিল। হয়তো আজ সারাদিন মা এসবই করছিল আর এই সমস্ত জিনিস আনার জন্য হয়তো শহরেও গিয়েছিলেন, কেননা এই সমস্ত জিনিসের কোনো জিনিসই আমাদের গ্রামে পাওয়া যায় না। নিজের চোখে এই সমস্ত কিছু দেখে আনন্দে আমার চোখে জল চলে এলো। আমি একই সঙ্গে হাসতে এবং কাঁদতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। ঘর থেকে দৌড়ে বাইরে এসে দেখলাম মা সামনে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি আমার জন্য এত কিছু করেছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তুমি এত সব কিছু করেছো কীভাবে? আমি চমকে উঠলাম। আমি এতদিন এত কাছ থেকে মাকে দেখছি, কিন্তু আজকে যেন মনে হচ্ছে তার মুখে জেল্লা দিচ্ছে। হয়তো এটা এই কারণে যে তিনি তার মুখে কিছু লাগাতেন। আমি মাকে বললাম, তুমি এই সব কিছু করেছো কিভাবে? তুমি কি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছো? আমার এই সব কিছু চাই না। এই সমস্ত জিনিস ফেরত দিয়ে তুমি যার কাছ থেকে টাকা ধার নিয়েছো তাকে ফেরত দিয়ে দাও। তখন আমার মা বলল, তুই জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছিস, তাই আমি তোর জন্য এই সব নিয়ে এসেছি। তুই আমার ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। তুই কখনো আমার কাছে কোনো জিনিস ডিমান্ড করিসনি, এই প্রথমবার কিছু চাইলি। তাই এই সব জিনিস আমি ফেরত দেবো কিভাবে? আর এই সব কিছুই তোর জন্য। আর এই ঘরে এখন থেকে তুই থাকবি। তোর আরও কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলে দিস। আর আমি কারো কাছ থেকে টাকা ধার নিইনি। আমি বললাম, যদি টাকা ধার না নিয়ে থাকো তাহলে এত সব জিনিস কিভাবে আনলে? মা বলল, তুই এখন একটাই কাজ কর যে তুই আমাকে কোনো প্রশ্ন করিস না। দেখিস আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, প্রধানের বাড়ি থেকে কেউ তো তোমাকে সাহায্য করেনি। কয়েক মাস থেকে তো গ্রামের প্রধানও বাইরে গিয়েছিল, আর তার ছেলেরা এভাবে কাউকে কখনোই সাহায্য করে না। একমাত্র প্রধানই ছিল যে সবাইকে সাহায্য করত। আর প্রধানের বৌমারা তো সারাদিন ঘরেই বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। আর তারা দুজনেই খুব অহংকারী আর সবাইকে অপমান করতে থাকে। আর প্রধানের ছোট বৌমার সম্বন্ধে তো আমি শুনেছি যে সে এতটা রাগী যে পাগলের মতো ব্যবহার করে, বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলে, সারা বাড়িতে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দেয়। আমাকে এই কথাটা গ্রামেরই আমার এক বান্ধবী বলেছিল। যখন সে প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছিল তখন সে মাঝে মাঝে গ্রামে আসতো আর লোকেদের সমস্যার কথা শুনে তাদের সাহায্য করত, একদম মহারানীর মতো। কিন্তু এখন সে নিজের ঘর থেকেই বের হয় না। আমার মা বলল, তোর বান্ধবী একদম ঠিক বলেছে, কিন্তু এটা তাদের সমস্যা, আমাদের এতে কী? কিন্তু সে এতটাও খারাপ না যতটা লোকে ওকে বলে। সে আগে যতটা ভালো ছিল এখনও ততটাই ভালো আছে। আর না তো আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি আর না কোনো ভুল কাজ করেছি। তোর জন্য এই সমস্ত জিনিস নিয়ে এসেছি যাতে তুই সব সময় খুশি থাকিস আর টেনশন না করিস। মা টেনশন করতে নিষেধ করেছিল, কিন্তু এটা তো টেনশন করার মতোই কথা, কেননা এই সমস্ত জিনিস 1000 টাকার নয় বরং লাখ টাকার। আমি জন্ম থেকেই এই সব দামি দামি জিনিস শুধুমাত্র গ্রামের বড় লোকদের বাড়িতে দেখেছি। আমরা তো গরিব, তাহলে আমার মা এই সমস্ত জিনিস কিভাবে আনলো? আমার নিজের ড্রেসের দামই তো 8-10 হাজার মনে হলো,
কেননা এই রকম ড্রেস শুধুমাত্র শহরের বড় বড় মলেই থাকে। আমরা গ্রামের মানুষেরা খুবই সাধারণ ড্রেস পরি। আমাদের বাড়িতে তো আগে খাটও ছিল না, আমরা মাটিতেই বিছানা করে ঘুমাতাম। কিন্তু এখন তো আমার মা ঘরে দামি দামি ফার্নিচার এনেছে, ঘরে এসিও লাগিয়ে দিয়েছে, যার কারণে পুরো ঘর ঠান্ডা হয়েছিল। এত গরম, কিন্তু ঘরে আসার সাথে সাথে গরমের কোনো অনুভবই হচ্ছিল না। আমি এই ঘরে ঘুমাতাম, আর অন্য ঘরে মা আর ছোট ভাই ঘুমাতো। আমাদের বাড়িতে একটা বড় সিন্দুক ছিল, আমার মা সব সময় সেই সিন্দুকে তালা লাগিয়ে রাখতো। আর যখন থেকে সেই প্রধানের বাড়িতে কাজ করতে শুরু করে, তখন থেকেই সিন্দুকের তালা বারবার খুলতো আর বন্ধ করতো। না জানি এই সিন্দুকের মধ্যে কি আছে। এই গ্রামে আমার পিসিমাও থাকতেন, যিনি আমার বাবার থেকে বড় ছিলেন। একদিন আমি তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলাম। তিনি আমার মাকে ভালো মনে করতেন না, কিন্তু আমাদের দুই ভাই বোনকে ভালোবাসতেন। আমি পিসিমার বাড়িতে যাওয়ার সময় মায়ের আনা নতুন আর দামি ড্রেস পরেছিলাম, সাথে মেকআপও করেছিলাম, আর হাতে মোবাইল নিয়ে গিয়েছিলাম। আমাকে খুব সুন্দরী লাগছিল। সেখানে পিসিমার মেয়েও ছিল, সে আমাকে দেখে হতবাক হয়ে গেছিল। পিসিমাও অবাক হয়ে গেছিলেন। তিনি বললেন যে, এত ভালো আর সুন্দর ড্রেস তোর কাছে কোথা থেকে এলো? তোর মা মনে হয় কোথাও থেকে ভিক্ষা করে এনেছে। আমি বললাম, জি না পিসি, আমার মা শহরে গিয়ে দোকান থেকে কিনে এনেছে। আমি তাকে সব কিছুই বলে দিলাম যে আমার মা আমার জন্য কি কি নিয়ে এসেছে। পিসিমা আর তার মেয়ে তো আমার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন, আর তাদের মুখ হা হয়ে গেল। যখন পিসিমার মেয়ে সেখান থেকে উঠে চলে গেল, তখন পিসিমা আমাকে বললেন, দেখ তোর মা কোনো উল্টোপাল্টা কাজ করছে না তো? আমি বললাম, তুমি কি বলতে চাইছো পিসি? তুমি কেমন কথা বলছো? তখন পিসিমা বললেন, দেখ আমার ভাই এই দুনিয়াতে নেই, কিন্তু তোরা দুই ভাই বোন আমার ভাইয়ের একমাত্র চিহ্ন। তোর মা আগে থেকেই সুন্দরী, ভাইয়ের মৃত্যুর পরে তোর মা হয়তো কোনো উল্টোপাল্টা কাজ করছে, না হলে সে এত টাকা কোথা থেকে পেল? এখন তুইও কোনো বাচ্চা মেয়ে না, তোর বয়স 16 বছর হয়ে গেছে। তোর বয়সে তো তোর মায়ের বিয়ে হয়ে গেছিল। তুই তো জানিস উল্টাপাল্টা কাজ কি। আর মেয়েদের পক্ষে খারাপভাবে পয়সা ইনকাম করা খুবই ইজি হয়, আর সৎভাবে পয়সা ইনকাম করা খুবই কষ্টকর। আর যত টাকার খরচ তুই বলছিস, সেটা তো সৎভাবে ইনকাম করা টাকা হতেই পারে না। তোর পিসাকে দেখ, শহরে গিয়ে সরকারি চাকরি করে, কিন্তু তবুও আমরা এত জিনিস কিনতে পারিনি, কেননা আমাদের কাছে এত টাকা নেই। আর তোর মা প্রধানের বাড়িতে কাজ করে, তাও শুধু ঝাড়ঝাঁটা দেয়, তাহলে তার কাছে এত টাকা কোথা থেকে এলো? তোর নিজের মায়ের উপর নজর রাখা উচিত। তখন কি হবে যদি কালকে তোর মা তোদের মাথার উপরে কোনো নতুন বাবা নিয়ে এসে হাজির হয়? পিসিমার এই সমস্ত কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, আর আমার খুব রাগ হচ্ছিল। আমি বললাম, আমি যাচ্ছি। তিনি বললেন, তুই তো রেগে চলে যাচ্ছিস, কিন্তু এই কথাটা ভেবে দেখিস। আমি বাড়ি ফিরতে ফিরতে এই কথাটাই ভাবছিলাম, কেননা কথাটা ভাবার মতোই। কিন্তু যখন আমি মায়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন আমি ভেবেছিলাম মা আমাকে জিজ্ঞেস করবে, কেন তুই কথা জিজ্ঞেস করছিস? কিন্তু সে তো সোজাসুজি আমাকে বকাঝকা করা শুরু করে দিল, আর বলল, যা পাচ্ছিস তাতেই খুশি থাক, ফালতু প্রশ্ন করার কোনো দরকার নেই, যা গিয়ে ঘরের কাজ দেখ। পিসিমা আমাকে বলেও ছিলেন যে, তোর মাকে প্রশ্ন করার পরে তোর মা যদি চুপ হয়ে যায় বা রেগে যায়, তাহলে বুঝে নিবি যে সে কোনো উল্টোপাল্টা কাজ করছে। আর সত্যি সত্যিই মা রেগে গেছিল। তার মানে ঠিকই বলেছিল পিসিমা, হয়তো আমার মা খারাপ কোনো কাজই করে, তাই তো সে রেগে গেছিল। একদিন আমি মায়ের পিছন নিয়ে প্রধানের বাড়ি অবধি গেলাম, কেননা আমি জানতে চাইতাম যে আমার মা ওখানে কি এমন কাজ করে যার কারণে সে এত টাকা পায়। কিন্তু সে আমাকে দেখতে পেয়ে যায়, আর বাইরে থেকেই আমাকে ফেরত পাঠিয়ে দেয়। এরপরে বাড়িতে এসে আমার নজর সেই সিন্দুকের উপরে পড়ল, যার মধ্যে আমার মা কিছু তো রেখেছিল। এই সিন্দুকের চাবি শুধুমাত্র মায়ের কাছেই থাকতো। আমাকে এখন যে কোনোভাবে মায়ের কাছ থেকে চাবিটা নিতে হবে। রাতে যখন মা বাড়িতে এলো, তখন আমার নজর মায়ের সেই ব্যাগের দিকে ছিল, যেটার মধ্যে মা চাবি রাখত। মা খাবার খাওয়ার পরে স্নান করতে গেল, কিন্তু নিজের ব্যাগটা বিছানার উপরে রেখে গেছিল। আমি তাড়াতাড়ি করে ব্যাগ খুলে সিন্দুকের চাবি বের করে নিলাম। যখন আমি চাবি দিয়ে সিন্দুকের তালা খুললাম, তখন এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সিন্দুকের মধ্যে অন্য কিছু না, বরং টাকায় ভর্তি ছিল। মা তাড়াতাড়ি করে স্নান করে বাইরে বেরিয়ে এলো। আমিও তাড়াতাড়ি করে সিন্দুকের তালা লাগিয়ে দিলাম, আর চাবি নিজের কাছেই রেখে দিলাম। কিছু সময় পরে মা ফ্রি হলে আমাকে কিছু জিনিস দেখিয়ে বললেন, এগুলো আমি আমার জন্য নিয়ে এসেছি। মা আরও বলল, এই কাপড়গুলো অনেক বেশি পুরনো হয়ে গেছিল, তাই কিছু নতুন কাপড় নিয়ে এলাম। মায়ের কথা শুনে আমি খুব বেশি রেগে গেছিলাম, তাই মাকে বললাম, আমি কেন দেখব এই সমস্ত জিনিস? তুমি নিশ্চয়ই কিছু খারাপ করেছো, আর সেই টাকা দিয়েই তো তুমি এইসব এনেছো। আমি এতটুকুই বলেছিলাম। তখনই মা হতবাক হয়ে গেল, আর তার চোখে জল চলে এলো। তিনি বললেন, আমি খারাপ কিছু করছি না। আমি বললাম, তাহলে এই সিন্দুকের মধ্যে কি আছে? বলেই আমি সিন্দুক খুলে ফেললাম, আর বললাম যে, প্রধানের বাড়িতে ঝাড়ঝাঁটা দেওয়া মহিলাকে কে এত টাকা দেয়? আমার মা বললেন, চুপ করে যা, যদি আর কোনো কথা নিজের মুখ থেকে বের করিস, তাহলে পরে হয়তো পস্তাতে হবে।
আমি তোকে সব কথা বলছি। তিনি বললেন, আমি প্রধানের বাড়িতে ঝাড়ঝাঁটা দেওয়ার কাজই করি, কিন্তু যখন আমি প্রধানের ছোট বৌমাকে দেখলাম তখন আমি অবাক হয়ে গেছিলাম। সে খুব বেশি কালো রঙের ছিল। সে বলছিল তার এই রঙের কারণে তার স্বামী অন্য কোথাও অ্যাফেয়ার চালাচ্ছে, তাই সে নিজের স্ত্রীকে সময় দেয় না, যার কারণে সে খিটমিটে হয়ে যায় আর পাগলের মতো আচরণ করতে শুরু করে। চিন্তায় চিন্তায় ওর গায়ের রং আরও বেশি কালো হয়ে গেছিল, যার কারণে তাকে দেখতে বাজে লাগতো, তাই তো তার স্বামী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আমি তাকে বললাম যে আমি তোমার গায়ের রং ফর্সা করে দিতে পারি, আর এটা হলে তোমার স্বামী তোমার পিছনে ছুটে বেড়াবে আর সেই মহিলাকে ছেড়ে দেবে যার পিছনে সে এখন পড়ে আছে। সে বলল, এরকম হতেই পারে না, আমি অনেক জিনিস ব্যবহার করে দেখেছি, আমি কখনো ফর্সা হতে পারবো না, কেননা আমি ন্যাচারালি এরকম। আর তুমি আমার গায়ের রং ফর্সা করার কথা বলছো? তোমার গায়ের রঙও তো সামলা হয়ে যাচ্ছে, তাহলে তুমি নিজে ফর্সা হচ্ছ না কেন? আমার মা তাকে বলছিল যে আমি 1 সপ্তাহেই নিজের গায়ের রং আগের মতো ফর্সা করে দেখাবো। যদি আমার গায়ের রং ফর্সা হয়ে যায় তাহলে তোমাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে, আর যদি এরপরেও তোমার বিশ্বাস না হয় তাহলে কোনো কালো মহিলার উপর এই ওষুধটা ট্রাই করে দেখে নিতে পারো। প্রথমে তো আমি তাকে আমার গায়ের রং ফর্সা করে দেখালাম, তারপরে ওই বাড়িতে কাজ করা একটা কালো চাকরানির উপরে সে এই ওষুধটা ট্রাই করিয়েছিল আর সেও ফর্সা হয়ে যায়। তারপরে সে আমার কথা বিশ্বাস করে। এরপরে সে নিজের উপরে এই ওষুধটা ট্রাই করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম যে এই ওষুধটা তুমি নিজের উপর তখনই ট্রাই করতে পারবে যখন আমাকে এর উপযুক্ত মূল্য দেবে। সে আমাকে বলল, তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই তোমাকে দিতে রাজি। তারপরে আমি তোর বাবার বানানো ওষুধ, যেটা উনি নিজের দোকানে বিক্রি করতেন, সেই ওষুধটা একটা ডিব্বার মধ্যে রাখা ছিল। আমি সেদিন সেই ডিব্বাটাই খুঁজছিলাম। সেই ওষুধটা ফিটকারি দিয়ে বানানো হয়েছিল, সেই কারণে আমি অনেক ফিটকারি এনে রেখেছিলাম আর তার পাউডার বানিয়ে নিয়েছিলাম। তোর বাবার বানানো সেই ওষুধে ফিটকারির পাউডার মিশিয়ে পেস্ট বানাতে হয়, আর সেই পেস্ট মুখ এবং শরীরে লাগালে শরীরের সম্পূর্ণ শ্যামলা ভাব বা কালো ভাব চলে যেত। এই পেস্ট শরীরের সেই সমস্ত জায়গায় লাগাতে হয় যেখানটা ফর্সা করতে চাও। এরপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয়, তাহলেই সেই জায়গাটা ধীরে ধীরে ফর্সা হতে শুরু করে। এই কারণে আমি মালকিনকে দেখানোর জন্য নিজের উপরে এই ওষুধ ট্রাই করেছিলাম, আর প্রধানের বাড়ি যাওয়ার আগে আমার মুখে এবং শরীরের বাকি জায়গাতে লাগিয়ে নিতাম, যাতে আমার চেহারায় জেল্লা আসতে শুরু করে আর ফর্সা হয়ে যায়। আর এখন আমার গায়ের রং আগের মতো নর্মাল হয়ে গেছে। এখন আমার মুখের বলিরেখাও হারিয়ে গেছে, যেগুলো তোর বাবার মৃত্যুর পরে আমার মুখের উপরে তৈরি হয়েছিল। তোর বাবা একজন নামকরা কবিরাজ ছিল, আর তার কাছে এরকম অনেক ওষুধ ছিল যেগুলো শহরের বড় বড় ডাক্তারের কাছেও নেই। আমি তোর বাবার সাথে মিলে ওষুধ তৈরি করতাম, এই কারণে আমি এই ব্যাপারটা জানি। এখন প্রধানের ছোট বৌমার গায়ের রং অনেক ফর্সা হয়ে গেছে, আর এখন তাকে অসুন্দর থেকে সুন্দরী লাগে, আর এই কারণেই তিনি খুশি হয়ে আমাকে অনেক টাকা দেন। কিছু টাকা আমি আগেই নিয়েছিলাম, যেটা দিয়ে আমি তোর জন্য ওই সব জিনিস নিয়ে এসেছিলাম, আর বাকি সমস্ত টাকা এই 3 দিন আগেই আমি পেয়েছি। আমি প্রধানের ছোট বৌমাকে বলে দিয়েছি যে আমি আর তার বাড়িতে কাজ করব না, কেননা এখন আমার কাছে অনেক টাকা আছে। তিনি আমাকে বলেছেন যে তার স্বামীও এখন তার উপরে ইন্টারেস্ট দেখাতে শুরু করেছে, কেননা তার গায়ের রং অনেকটা ফর্সা হয়ে গেছে। সে আমাকে বলেছে তুমি এখান থেকে চলে যাও, কেননা এই রহস্যটা রহস্যই থাকা চাই। যে চাকরানির উপরে সে এই ওষুধ ট্রাই করেছিল তার মুখ বন্ধ করার জন্য সে তাকে টাকা পয়সা দিয়ে শহরে পাঠিয়ে দিয়েছে। সেও সেখানে নিজের জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছে। এখন ভগবানের দেওয়া সব কিছুই আমাদের আছে, তাই এখন আমার আর কাজ করার দরকার নেই। আমরা সেই টাকা দিয়ে গ্রামে একটা দোকান খুলব, যেখানে শহর থেকে জিনিস এনে বিক্রি করব। আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়েছি আর বলেছি আমি পিসিবার কথা শুনে তোমাকে ভুল বুঝেছিলাম। আমার মা বলছিল যে অন্য কাউকে সফল হতে দেখলে তারা খুশি হতে পারে না, বরং জ্বলতে থাকে। আমরা গ্রামেই একটা দোকান কিনে নিয়েছি, আর আমরা শহর থেকে জিনিসপত্র এনে এখানে বিক্রি করতে শুরু করে দিয়েছি। লোকজন আমাদের দোকান থেকে জিনিস কিনে নিত, কারণ শহরে যেতে আসতে তাদের অনেক টাকা এবং সময় অপচয় হতো। এখন আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটছে। আমার এখনও নিজের বাবাকে খুব মনে পড়ে, কেননা মৃত্যুর পরেও তার বলা এক ঔষধ আমাদের সবার জীবন বদলে দিয়েছে। বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।